জানের চোখ লাল হয়ে আছে। তা দেখে মেহমেদ জানকে প্রশ্ন করল, কিন্তু সে এখনও চুপ করে আছে। মেহমেদ দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর উঠে বলল, আজও খেয়ে আসিসনি তাই না? তুই খাবারের উপর রেগে কেন রাগ করে থাকিস বলতো? যার উপর রাগ উঠেছে তার সাথে দেখা, তার উপরে রাগ দেখা খাবারের কি দোষ করলো? জান মেহমতের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে যেই কিছু বলতে যাবে তখনই কেউ বলে উঠল, হাই, কেমন আছেন ভাইয়া? কারো কথা শুনে সবাই সামনে তাকালো। দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জান মেয়েটাকে চিনল না। মেহমেদ আর সাবাস চিঠি লিখল, কারণ মেয়েটা আর কেউ না যার জন্য জান রাস্তায় মারপিট করেছিল। সাবাস হেসে বলল, আমি ভালো আছি। মেয়েটা সাবাসের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে জিজ্ঞেস করিনি, ওনাকে করছি। জানকে দেখিয়ে দিয়ে সাবাসের মুখটা চুপসে গেল। মেহমেদ ঠোঁট কামড়ে হেসে ফেলল। জান কিছু না বলে ক্লাসের দিকে হাঁটা ধরল। সব কিছুই বিরক্ত লাগছে জানের কাছে। মেহমদ মেয়েটার দিকে তাকিয়ে বলল, সরি আপু, কিছু মনে করবেন না। আপনজন ছাড়া ও কোনো মেয়ের সাথে কথা বলে না। কথাটা বলে মেহমদ জানের পিছনে ছুটল। সাবাসও তার পিছনে গেল। মেয়েটা আহাম্মক হয়ে তাকিয়ে রইল। পিছন থেকে একটি মেয়ে ডাক দিল। এই হাবিবা, এখানে কি করো? মেয়েটি পিছনে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে ঈশা, কখন এলে? ঈশা মুচকি হেসে বলল, এই মাত্র এলাম। বাট তুমি একা এখানে কি করো? তোমাকে বললাম না ওই দিন একটা ভাইয়া আমাকে সেভ করেছিল? আজ দেখলাম সে এই কলেজেই পড়ে। কথা বলতে আসলাম, কিন্তু কিছু না বলেই চলে গেল। ঈশা কিছু একটা ভেবে প্রশ্ন করল, 3টে ছেলে ছিল, রাইট? আর তুমি যার কথা বলছো সে কালো শার্ট পরা ছিল। হাবিবা মাথা নাড়িয়ে বলল। হুম, কিন্তু তুমি জানলে কি করে? ঈশা ক্লাসের দিকে যেতে যেতে বলল, ওটা আমার ভাইয়া। অপরিচিত কোনো মেয়ের সাথে খুব একটা কথা বলে না। ও হয়তো জানেও না ও তোমাকে একদিন বাঁচিয়েছে। চলো ক্লাসে যাই। হাবিবা কিছু বলল না। ঈশার পিছন পিছন ক্লাসে চলে গেল। টানা 2 ঘন্টা মিটিং শেষ করে সানিম মিটিং রুম থেকে বের হয়ে অফিস রুমে চলে গেল। আসার সময় কফির অর্ডার দিয়ে এসেছে। সানিম রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিল। তারপর থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। আজ আকাশটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে। মিটিং রুমে থাকার কারণে হয়তো বুঝতে পারেনি। চারিদিকে ঠান্ডা শীতল পরিবেশ। রাস্তাঘাটে তেমন একটা মানুষ নেই। বৃষ্টির কারণে রাস্তাটা ফাঁকা। সানিমের কাছে পরিবেশটা ভালো লাগছে। সানিমের পাশে দাঁড়িয়ে কফির মগ এগিয়ে দিয়ে লাইলা বলল, এই নে তোর কফি। সানিম কফির মগটা হাতে নিল। তারপর বলল, হাজাল কই? ওয়াশরুমে। সানিম আর কিছুই বলল না। হাজাল ওয়াশরুম থেকে বের হয়ে যখনই কফির মগ হাতে নিতে যাবে ঠিক তখনই কেউ দরজায় নক করলো। সানিম ভ্রু কুঁচকে তাকালো। হাজাল রুমে আসার পারমিশন দিল। ছেলেটা রুমে প্রবেশ করলো। সানিম ছেলেটাকে দেখে আবারও সামনের দিকে ঘুরে তাকালো। লায়লা ছেলেটাকে বলল, কিছু বলবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। হাজাল এবার তোয়ালে এগিয়ে দিয়ে বলল, তুমি তো ভিজে গেছো, আগে এটা দিয়ে মাথাটা মুছে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। ছেলেটা লায়লা আর হাজালের দিকে তাকালো। তারপর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সানিমের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। হাজাল আবারও বলল, কি হলো নাও? ছেলেটা কাপা হাতে তোয়ালেটা নিল আর নিজের মাথা মুছতে লাগলো। লায়লা পিয়নকে আরেক কাপ কফি দিয়ে যেতে বলল। সানিম এখনও বাইরের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো শান্ত আর স্থির। হাজাল এগিয়ে এসে সানিমের কাঁধে
হাত রেখে বলল। কে তো ভাবছিস বলতো? এসে থেকেই এখানে দাঁড়িয়ে আছিস। সানিম শান্ত গলায় বলল। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। হাজাল একটু জোরেই বলল। মানে? হাজালের কথা শুনে লায়লা আর চেয়ারে বসে থাকা ছেলেটা তাকালো। তা দেখে হাজাল গলার স্বর নিচু করে বলল। কি বলতে চাইছিস? মাই সিক্স সেন্স ইজ সেইং সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। সানিমের কথা শুনে হাজালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারপর বলল। তুই কি কিছু আন্দাজ করতে পেরেছিস? সানিম কিছু বলল না, চুপ করে রইল। হাজাল বুঝলো সানিমের মনে কিছু চলছে। সানিম আর কিছু না ভেবে চেয়ারে গিয়ে বসলো আর সামনে থাকা ছেলেটার উদ্দেশ্যে বলল। আরুষ তালুকদারটা ঠিক হঠাৎ কি মনে করে আমার কাছে? সানিমের এমন শান্ত কণ্ঠ শুনে আরও শুকনো ঢোক গিলল। মাথা নিচু করে বলল। আপু, আমি আপনার কাছে কিছু জানতে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। সানিম আরুষের কথা শুনে মনে মনে হাসল। তারপর শান্ত সুরে বলল। বলো, কি জানতে চাও? আরুষ একবার হাজালের দিকে তো আর একবার লায়লার দিকে তাকালো। ওরা দুজনই আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি জানতে চাই কি এমন শত্রুতা আমাদের সাথে আপনাদের? আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আম্মু শুধু কান্না করেছে, কিছু বলেনি। প্লিজ আপু, আপনি বলেন, আমাকে সত্যিটা জানতে চাই। সানিম আরুষের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। ছেলেটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটাও কেমন মলিন লাগছে। সানিম দীর্ঘশ্বাস গোপন করে বলল। তোমরা কয় ভাই? আরুষ মাথা তুলে সানিমের দিকে তাকালো। তার ভাইয়ের কথা জিজ্ঞেস করায় কিছুটা অবাক হলো। তারপর বলল। 2 ভাই। সে এখন কোথায় আছে জানো? ভাইয়া তো ফুপুর কাছে থাকে, আমাদের বাড়িতে খুব কম আসে, যখন টাকার প্রয়োজন হয় তখনই আসে। কেন, সে তোমাদের সাথে থাকে না? আরুষ হয়তো বুঝলো তার ভাইয়াকে জড়িয়ে কিছু একটা হয়েছে, তাই সে বলতে লাগলো। না, আমাদের সাথে থাকে না। ভাইয়া আমার থেকে 7 বছরের বড়। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখতাম ভাইয়া আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করতো। আব্বু ভাইয়াকে শাসন করলে আরো বেশি করতো। আম্মু কখনো ভাইয়াকে কিছু বলেনি। আমার এসব দেখে খুব খারাপ লাগতো। ভাইয়া আমার সাথেও খারাপ ব্যবহার করতো, তাই আব্বু আম্মু আমাকে আমার নানু বাড়ি বগুড়াতে পাঠিয়ে দেয়। আমি সেখান থেকে এসএসসি পাশ করে অনার্সে ভর্তি হই। মাঝে মাঝে আব্বু আম্মু আমাকে দেখে আসতো, কিন্তু আমাকে ঢাকায় কখনো নিয়ে আসতো না। মাঝে মাঝে আমার খুব রাগ হতো, কেন তারা আমাকে ঢাকায় আসতে দেয় না। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলে আমি না বলেই ঢাকায় ফিরে আসি। আব্বু আম্মু আমাকে সেদিন আর কিছু বলেনি, ফিরে যাওয়ার জন্য জোরও করেনি। পরে এখানে তৃতীয় বর্ষে ভর্তি হই। সানিম আরুষের কথাগুলো শুনল। তারপর বলল। এখানে আসার পর তোমার ভাইয়ের সাথে দেখা হয়নি? হয়েছিল 2 বার, কিন্তু আমি এড়িয়ে গেছি। কেন? আমার মনে হয় তার জন্য আমাকে আব্বু আম্মুর থেকে দূরে থাকতে হয়েছে। তার জন্য আমি আমার আব্বু আম্মুর আদর থেকে বঞ্চিত হয়েছি, সেই জন্য এড়িয়ে গেছি। হুম, বুঝলাম। হয়তো ভাবছো আমি কেন এসব জিজ্ঞেস করলাম, তাই তো? আরুষ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর বলল। তুমি বাড়ি গিয়ে তোমার আব্বু আম্মুকে প্রশ্ন করো, কেন তোমার বড় ভাই তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো, আর কেন তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে রেখেছিল। তারপর তুমি সব কিছু জানতে পারবে। আমি বললে তোমার ভালো নাও লাগতে পারে, কারণ পরিবারের সম্পর্কে খারাপ কিছু শুনতে কারোই ভালো লাগে না, রাইট? আরুষ মাথা নাড়ালো। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। ধন্যবাদ আপু, ভেবেছিলাম খারাপ ব্যবহার করবেন, তাই ভয়ে ছিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। আর আমি এটাও বুঝে গেছি সব রহস্য ভাইয়াকে ঘিরেই। সানিম বাঁকা হাসলো। তারপর শান্ত সুরে বলল। তুমি বেশ বুদ্ধিমান ছেলে। আর একটা কথা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আরুষ বুঝলো সানিম কি বোঝাতে চাইছে, তাই মুচকি হেসে বিদায় নিয়ে চলে গেল। আরুষ যেতেই দুজনের দিকে তাকিয়ে সানিম বলল। আরুষের ফুপুর সব ডিটেলস আমার চাই। লায়লা ঘড়ির দিকে তাকিয়ে বলল। কাল পেয়ে যাবি, এখন চল লাঞ্চ করে আসি। সানিম মাথা নাড়ালো। তারপর
তিনজন বেরিয়ে গেল। ক্লাস শেষ করে বাড়ি চলে গেছে জান। ক্লাসে কারোর সাথে কথাই বলেনি, সারাটা সময় চুপ ছিল। তরুণা বেগম জোর করে দুপুরে খাবার খাইয়ে দিয়েছে। জান তার মামুনির কথা অমান্য করতে পারে না। দুপুরের পর থেকে মনমরা হয়ে ঘরেই বসেছিল জান, আর বের হয়নি। সানিমের উপর খুব অভিমান হয়েছে। অফিস থেকে আসতে সবার দেরি হয়েছে। সানিম এখনও বাড়ি ফেরেনি। রাত 9টা, এশার নামাজ পড়ে সবাই খাবার খেতে বসেছে। সানিম এখনও বাড়ি ফেরেনি। তরুণা বেগম বললেন, মেয়ে তিনটা এখনো এলো না যে? আয়ুব খান তার সহধর্মিনীর দিকে তাকিয়ে বলল, আসতে দেরি হবে, আমার সাথে কথা হয়েছে শানিমের, ওদের জন্য ওয়েট না করে খেয়ে নাও। কেউ আর কিছুই বলল না। জানকে তার বাবা নিয়ে এসেছে খাবার টেবিলে। জানও চুপচাপ খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ হলে সবাই চলে যায় রুমে। মিনা আজ উপরে গেছে তার ফুপির সাথে। কি মনে করে গেল তা কেউ জানে না। সেই দিকে কেউ পাত্তাও দেয়নি। তরুণা বেগম, জান্নাত বেগম, মুক্তা বেগম তিন যা মিলে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। সানিমদের জন্য খাবার ফ্রিজে রেখে দেয়। তারপর যে যার রুমে চলে যায়। রাত 11টা। জান বারান্দায় দাঁড়িয়ে আছে। সানিমের ইগনোর জানের সহ্য হচ্ছে না। সানিমের এমন চুপ থাকাটা মানতে পারছে না জান। জান আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সানশাইন, তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি আমাকে যদি কেউ বুঝে থাকে তাহলে সেটা তুমি। তাহলে কেন এমন চুপ হয়ে গেলে? কেন ইগনোর করছো আমাকে? আমি এমন তোমাকে চাই না। জান চুপ হয়ে গেল, আর কিছু বলল না। সানিম, লায়লা, হাজাল হাইওয়ের উপর গাড়ি দাঁড়িয়ে আছে। সানিম গাড়ির সামনে বনেটের ওপর শুয়ে আছে। লায়লা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাজাল সানিমের পাশে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে লায়লা বলল, সানিম, এনি প্রবলেম? কিছু কি হয়েছে? সানিম আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, না তেমন কিছু না, বাট মনটা কেমন অস্থির হয়ে আছে। হাজাল আকাশের দিকে তাকিয়ে বলল, জান কে মিস করছে তার জন্য এমন মনে হচ্ছে। লায়লা হাজালের কথায় সায় জানিয়ে বলল, ঠিক বলেছিস হাজাল, আমরাও তো আমারও তাই মনে হচ্ছে। সানিম তাদের কথার ঘোর আপত্তি জানিয়ে বলল, তার জন্যে না, আমি তো ওকে বিদেশে থাকতেও মিস করেছি, কিন্তু আমার অস্থিরতা তখন বেড়ে যেত যখন ওর কোনো বিপদ আসতো। হাজাল চিন্তিত হয়ে বলল, বাড়িতে ওর কি বিপদ হবে? সানিম কিছু বলার আগেই লায়লা বলল, তুই কি ভুলে গেলি নাকি একটা বিপদে এখনো বাড়িতে আছে? ইদারিং বিপদটার হাবভাব ভালো লাগছে না, এখন তো আমারই কেমন অস্থির লাগছে। হাজাল শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বলল, ইস, কি করে ভুলে গেলাম আপদটা কথা। হাজাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11টা 34 বাজে। সানিমকে উদ্দেশ্য করে বলল, সানি মুট, বাড়ি যাওয়া যাক, চোখের সামনে থাকলে অন্তত চিন্তামুক্ত থাকা যাবে। সানিম কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর গাড়িতে গিয়ে বসলো। এখন হাজাল ড্রাইভিং সিটে বসেছে। লায়লা পিছনে বসে ফোন গুতাচ্ছে। আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই, এখনও যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুঁতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নেই হোক, এ দূরত্ব শেষ হয়ে যেত যে। ভালো লাগা ভালোবাসার তফাৎ কি যে হয় জানতাম না, তবে কি আজ সব দোষ আমার? দেরি করেছি বুঝতে, তবু ভয় পেও না, আমি আছি তোমারই পাশে। দূরে যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। গান শেষ করে জান চোখ বন্ধ করে আছে। হঠাৎ জানের মনে হলো রুমে কেউ প্রবেশ করেছে। দরজা খোলার আওয়াজ হয়েছে। জান মনে করেছে সানিম এসেছে রুমে, তাই খুশি মনে বারান্দা থেকে রুমে আসে। রুমে এসে জান চমকে যায়, কারণ সানিম নয়, মিনা এসেছে। কেমন করে যেন তাকিয়ে আছে। অজানা ভয়ে জানের ভেতরটা কেঁপে উঠল। তবু নিজেকে কোনো রকমে সামলিয়ে বলল, এত রাতে আপনি আমার রুমে কি করছেন? এখনই এখান থেকে বেরিয়ে যান।
মিনা জানের দিকে তাকিয়ে কেমন করে যেন হাসলো, যেটা জানের কাছে ভালো লাগলো না। জান কিছু বলার আগেই মিনার কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে গেল। মিনা নিজের ওড়নাটা ফ্লোরে ফেলে দিল, নিজের হাত দিয়ে লিপস্টিক মুছল। লিপস্টিক ঠোঁটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। জান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শরীর মৃদু কাঁপছে। মিনা নিজের পরনের কাপড় টান দিয়ে ছিঁড়ে চিৎকার দিয়ে উঠল। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, জান আমার সব শেষ করে ফেললো। জান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি করা বা বলা উচিত সেটাই ভুলে গেছে। কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মিনার চিৎকার শুনে 2 তলার সবাই ছুটে আসে। ইয়াহিয়া ছেলের দরজা ধাক্কা দিতে দিতে বলে, জান কি হয়েছে? জান দরজা খোল, জান কি হয়েছে? জান এখনও কেমন করে তাকিয়ে আছে। ততক্ষণে ঈশার বাবা মা এসে দাঁড়িয়েছে। মিনা যখন বুঝলো সবাই এসে গেছে, তখন দরজা খুলে বেরিয়ে এসে সেফা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ফুপি, জান আমার সব শেষ করে দিল, আমি এখন মুখ দেখাবো কেমনে? জান্নাত বেগমের মাথা ঘুরে উঠল, 2 পা পিছিয়ে গেল। বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াহিয়া রুমে প্রবেশ করলো, দেখে জান কেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সানিম কেবল গাড়ি থেকে নামছে, তখনই কারো চিৎকার শুনতে পায়। 3 জনই মুখ চাওয়াচাই করে। কিছু একটা ভেবে 3 জনই দরজার দিকে দৌড়ে যায়। সানিম চাবি দিয়ে দরজা খুলে স্তব্ধ হয়ে যায়। ড্রয়িং রুমের সবাই বসে আছে। জান এক পাশে দাঁড়িয়ে আছে, আর মিনাকে জড়িয়ে ধরে বসে আছে সেফা বেগম। তার পরনের কাপড় ছেঁড়া। সানিমের মাথা ঘুরে উঠল, পড়ে যেতে নিলেই হাজাল ধরে ফেলল। সেফা বেগম বিলাপ করতে করতে বলল, আমার ভাতিজিকে কে বিয়ে করবে এখন? এত বড় সর্বনাশ কেন করলো? সমাজে কি করে মুখ দেখাবে? ছি জান, তুই এত খারাপ? ইয়াহিয়া খান শান্ত চোখে তাকিয়ে আছে ছেলের দিকে, আর জানতো সানিমের দিকে তাকিয়ে আছে। সানিমও জানের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে আয়ুব খান গম্ভীর গলায় বলল, কি হয়েছিল আমাকে বলো তো। মিনা কান্না করতে করতে বলে, আমি ফুপির সাথে কথা শেষ করে নিচে আসছিলাম ঘুমাতে। জানের রুমের সামনে আসতেই হঠাৎ করে জান আমার হাত ধরে টেনে নিয়ে যায়, আমার সাথে জোর করতে থাকে। আমি উপায় না পেয়ে চিৎকার করে উঠি। সানিম শান্ত চোখে এখনও তাকিয়ে আছে জানের দিকে। আয়ুব খান জানকে শান্ত সুরে প্রশ্ন করল, এই কাজ তুমি কেন করেছো? জান তার বড় আব্বুর দিকে তাকালো, বাট কিছু বলল না। ওয়াজেদ খান বলল, কি বলবে ও? আর কিছু বলার মুখ রেখেছে? আমি তো ভাবতেই পারছি না জান এমন জঘন্য কাজ করতে পারে। সমাজে মুখ দেখাবো কিভাবে? ওর মতো কুলাঙ্গার কি করে এই বংশের সন্তান হলো? ইয়াহিয়া খান দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে আছে। জান্নাত বেগমের কথাগুলো সহ্য করতে পারল না। ছেলেকে থাপ্পড় দিতে গেলেই সানিম চিৎকার করে উঠল, খবরদার, ওর গায়ে ফুলের টোকাও দেওয়ার সাহস করো না তোমরা, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জান্নাত বেগম থেমে গেল। সেফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, অন্যায় করেছো, মারবে না কি করবে? হ্যাঁ, এখন আমার ভাতিজির কি হবে? সানিম জানের থেকে চোখ সরিয়ে শান্ত কণ্ঠে বলল, মানছি ও অন্যায় করেছে, তার জন্য ওর গায়ে হাত তুলবে, এটা কেমন কথা? ইয়াহিয়া খান চুপ করে আছে। সে জানে সানিম যা করার করবে। জান কিছু করেনি এটা তার বিশ্বাস। এখানে প্রতিটা মানুষ জানে জান নির্দোষ, কিন্তু কোনো প্রমাণ নেই। সানিম আবার বলল, তোমাদের চোখে জান তো অপরাধী, তাই না? তাহলে কি শাস্তি দিতে চাও তাকে বলো। ওয়াজেদ খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আমার মনে হয় ওদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। কথাটা কারোর পছন্দ হলো না। সেফা বেগম বলল, কাজে ডেকে নিয়ে এসো, এক্ষুনি বিয়ে পড়াবো। এই কথা শুনে জান আর দাঁড়িয়ে থাকতে পারল না, ফ্লোরে বসে পড়ল। জান্নাত বেগম আঁচলে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। তরুণা বেগমের চোখ বেয়ে পানি পড়ছে। লায়লা হাজাল হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। বাকি সবাই অসহায় চোখে সানিমের দিকে তাকিয়ে আছে।
সানিম ওদের শেষ ভরসা। সানিম জানের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত সহজে আমি তোমায় মাফ করব না। আমার জিনিসে অন্য কারো নজর আমি কখনোই সহ্য করিনি আর না করব। এখানে দোষটা তোর, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমি যখন তোকে ভালোবাসি তার মানে আমি ব্যতীত জগতের সব নারী তোর জন্য নিষিদ্ধ। এই কথাটার বরখেলাপ যদি কখনো হয়েছে তো তোর জানটা টান দিয়ে বের করে নিব আমি। সানিম আর দাঁড়ালো না, সেখান থেকে উপরে নিজের রুমে চলে গেল। সানিমের যাওয়ার দিকে সবাই তাকিয়ে আছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে জানের বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে মনে হচ্ছে। সানিম তাকে বিশ্বাস করছে না, উল্টো মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। জানের আর ইচ্ছে করলো না নিজেকে নির্দোষ প্রমাণ করার। নিজের হয়ে কোনো সাফাই গাইল না। জান হাঁটু গেড়ে সেখানেই বসে রইল, পাথরের মতো বসে আছে। জান মাথা নিচু করে রেখেছে, চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জান বিড়বিড় করে বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? তোমার জন্য এমন কিছু করতেই পারে না। তুমিও সবার মতো ধরে নিলে আমি এমন কাজ করেছি। এই চিনলে তুমি তোমার জানকে? শরীর যদি আমাকে টানতো তাহলে আমি হাজারো নগ্ন নারীর শরীর ছুঁইতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না। আসলে গিয়ে জানকে ধরে। জান মাথা নিচু করে আছে। সব বোনেরা জানকে ঘিরে ধরে, তাদের মনের মাঝে ভয়। চোখে পানি চিকচিক করছে। আছিয়া তো একটু পর পর নাক টানছে। হঠাৎ করেই হাজালের ফোনে টুক করে শব্দ হয়। হাজাল ফোনটা হাতে নিয়ে বাঁকা হাসে। লায়লাকে ফোনটা এগিয়ে দিয়ে কিছু একটা ইশারা করে। লায়লাও তার কাজে লেগে পড়ে। ওয়াজেদ খান উঠে যখনই বাইরে বের হতে যাবে, কাজী ডেকে আনতে হাজাল বাধা দিয়ে বলে, কই যান আঙ্কেল? ওয়াজেদ খান রাগ হলেও প্রকাশ করল না, শান্ত কণ্ঠে বলল, কাজী আনতে। এই কথা শুনে সবাই আঁতকে উঠল। সবাই ভাবছিল সানিম কিছু করবে, কিন্তু সানিম আর নিচে নামেনি। যতটুকু আশা ছিল সেটাও নিভে গেল। আয়ুব খান কি বলবে বুঝতে পারছে না। মনে হচ্ছে সবার মুখের ভাষা হারিয়ে গেছে। ইয়াহিয়া খান চোখ মুখ শক্ত করে মাথা নিচু করে বসে আছে। সে জানে সানিম কিছু না কিছু ঠিকই করবে, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। জানের চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে কিছু করেনি, কিন্তু জানের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ তার জবান কেটে নিয়েছে। হাজাল জানের দিকে একবার তাকালো। জানকে কেমন বিধ্বস্ত লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। লায়লা এসে হাজালের কাঁধে হাত রাখল। হাজাল দীর্ঘশ্বাস গোপন করে লায়লার দিকে একবার তাকালো। লায়লা চোখ দিয়ে ইশারা করে বোঝালো সব ঠিকঠাক। হাজাল ওয়াজেদ খানকে বলল, আঙ্কেল এত তাড়াহুড়ো করছেন কেন? আমরা আছি তো, দরকার পড়লে আমরা গিয়ে কাজীকে তুলে নিয়ে আসবো। হাজালের কথায় আরেক দফা অবাক হলো সবাই। ওয়াজেদ খান ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছো তুমি? হাজাল মুস্কি হেসে বলল, চলেন আপনাদেরকে আমি একটা মুভি দেখাই। ওয়াজেদ খান কিছু বলার আগেই সেফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমরা ফাজলামি শুরু করছো? এখন ছবি দেখার সময়? মেয়েটার কি অবস্থা করেছো দেখছো তোমরা? তারপরও সেফা বেগমকে আর কিছু বলতে না দিয়ে লায়লা বলল, আন্টি এত উত্তেজিত হচ্ছেন কেন? মুভিটা দেখলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, তারপর না হয় বিয়ে খাওয়া যাবে, কি বলেন সবাই? লায়লার কথা শুনে ইয়াহিয়া যা বোঝার বুঝে গেল, তাই সে সায় দিয়ে বলল, আমিও দেখতে চাই, কি মুভি দেখাবে এত রাতে? আয়ুব খান কিছু বলতে চাইলে ইয়াহিয়া তার ভাইজানের হাত চেপে ধরে। সেও বুঝতে পেরে কিছু বলে না। হাজাল মুস্কি হেসে বলে, সবাই রেডি তো? লাইলা তাড়াতাড়ি কর, প্রচুর ক্ষুধা লাগছে তো, মুভিটা শেষ হলেই খেতে পারবো। লায়লা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে টিভি অন করলো। সবাই আগ্রহ নিয়ে টিভির দিকে তাকালো। টিভির স্ক্রিনে ভেসে উঠল জানের রুম। সবাই অবাক হলো, বাট টিভি থেকে চোখ সরল না। মিনা কি করেছে সবই টিভিতে দেখাচ্ছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে।
মিনা তো ভয়ে কাঁপছে। ওয়াজেদ খান মাথা নিচু করে নিয়েছে। শেফা বেগম মুখটা তো দেখার মতো ছিল। ঠাস ঠাস করে হঠাৎ থাপ্পড়ের শব্দ শুনে সবাই চমকে টিভি থেকে চোখ সরিয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। থাপ্পড়ের শব্দ শুনে জান নিজেও মাথা তুলে তাকিয়েছে। তরুণা বেগম মিনার চুলের মুঠি ধরে গালে পরপর 3টে থাপ্পড় দিয়েছে। এতে সবাই চমকে গেছে, কারণ তরুণা বেগম খুব শান্ত একজন মানুষ। তাকে কেউ কখনো রাগতে দেখেনি, কিন্তু আজ তার এই রূপ কেউ হজম করতে পারছে না। শেফা কিছু বলতে গেলেই তরুণা বেগম রাগে চোখে তাকালে সেও চুপসে যায়। মিনা গালে ঠাস করে আরেকটা থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করে হলো আমার ছেলের গায়ে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করার? কি মনে করেছিলি আমরা তোর কথা বিশ্বাস করে নিয়েছি? চুপ ছিলাম এটা ভেবে যে তুই কি করতে পারিস। হাজার মানুষ এসেও যদি বলে জান কারোর সাথে খারাপ কিছু করেছে, আমি এটা বিশ্বাস করব না। আমি ওকে মানুষ করেছি, তাই আমি জানি আমার ছেলে কেমন। তোর কি করে মনে হলো তোর মতো নষ্টা মেয়ের জন্য আমরা জানকে ভুল বুঝবো? তোর চরিত্রের কথা আমরা কিছু জানি না ভেবেছিস? তোকে এখানে থাকতে দিয়েছিলাম ভদ্রতার খাতিরে, আর তুই আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভেবে নিলি। ইচ্ছে করছে তোর মতো মেয়েকে এখনই খুন করি। শেফা বেগম মিনাকে ছাড়াবার চেষ্টা করে বলে ওঠে, কি করছেন বড়ভাবে ছাড়েন। তরুণা বেগম শেফার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে বাধা দিতে আসলে তোর গায়ে হাত উঠে যাবে মেজো, তাই সাবধান করছি তোকে। যা করতে চাইছি না তা করতে বাধ্য করিস না আমাকে। মিনার দিকে তাকিয়ে আবার বলল, তোর শরীরে আমি হাত দিয়েছি এটা ভাবতেই আমার গা গুলিয়ে আসছে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি তোকে এই বাড়ির আশেপাশে দেখি তাহলে মনে রাখিস সেদিন তোর শেষ দিন। কথাটা বলেই মিনাকে ধাক্কা মারল তরুণা বেগম। মিনা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। শেফা বেগম ধরতে গেলেই তরুণা বেগম আবার বলল, সাবধান, ওকে কেউ ধরবে না। পারুল যা তো, ওর সব কিছু নিয়ে আয়। পারুল মাথা নাড়িয়ে চলে যায়। সবাই শুধু তাকিয়ে আছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। শুধু তরুণা বেগমের কাণ্ড দেখে যাচ্ছে। শান্তশিষ্ট মানুষ একবার রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তরুণা বেগমের ক্ষেত্রে সেটাই হয়েছে। তরুণা বেগম ওয়াজেদের দিকে তাকিয়ে বলে, আপনি কাজে ডাকতে যাচ্ছিলেন তাই না? তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, এই ময়লা আবর্জনাকে বাইরে ফেলে দিয়ে আসুন। ওয়াজেদ খান মাথা নিচু করে তার এই মেয়ের জন্য কত কথা শুনতে হচ্ছে। পারুল সব কিছু ট্রলিতে ভরে নিয়ে এসে মিনার সামনে রেখেছে। মিনাও বসা থেকে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরল। তার সাথে ওয়াজেদ খান গেল। যতই হোক মেয়ে মানুষ তো, তাই নিতে গেল। জান খুশিতে শব্দ করে কেঁদে ফেলল। তরুণা বেগমকে জানকে বুকের সাথে জড়িয়ে নিল। সব ঠিক হয়ে গেছে বাবা, কেউ আর কিচ্ছু বলবে না। পাগল ছেলে, এত ভয় পেলে চলে? আমি তো আশা করেছিলাম তুই কিছু বলবি, কিন্তু না, তুই চুপ করেছিলি। তোকে চুপ থাকতে দেখে আরও রাগ হচ্ছিল। অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। জান তার মামুনিকে জড়িয়ে ধরে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওনার এমন কাণ্ডে। মাথা কাজ করছিল না, কেমন পাগল পাগল লাগছিল। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আমি নির্দোষ, কিন্তু মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে। আমি বারবার চেষ্টা করেও পারছিলাম না। তরুণা বেগম জানের মাথায় হাত রেখে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না। ছোট, পানি নিয়ে আয় তো 1 গ্লাস। মুক্তা বেগম পানি এনে দিলেন। তরুণা বেগম জানকে পানি খেতে ইশারা করল। জান পানিটা খেয়ে নিল। হঠাৎ লায়লার কিছু মনে পড়ায় উপরের দিকে দৌড়ে গেল। লায়লাকে দৌড়াতে দেখে সবাই অবাক হলো। হাজাল বিষয়টা আন্দাজ করতে পেরে লায়লার পিছনে ছুটল। সানিমের কথা ভুলেই গেছিল সবাই। সানিমের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ঘেরানো। লায়লা কাপা হাতে দরজা খোলে। আর যা ভাবছে ঠিক তাই হয়েছে। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে আছে।
কোনো কিছুই আস্ত নেই।